অভিনন্দন প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা সর্দার। থ্যাংক আরজি ইউ। কর। থ্যাংক ইউ স্যার। তোর ফার্স্ট দিন এখানে হুম। আসা এবং আজকে যে তুই আরজি কর মেডিকেল কলেজে চান্স পেলি, তোর জার্নিটা কেমন ছিল? জার্নি সুন্দর তো বলবো না, কারণ অনেক পরিশ্রম করেছি। সেটা সুন্দর হয় না। পরিশ্রমটা কখনো সুন্দর হয় না। তো আমি জুলাই মাসে এখানে অ্যাডমিশন নিয়েছিলাম, একদম প্রথমেই এসেছিলাম। প্রচুর পরিশ্রম করেছি। আর আপনাদের যা বলেছেন সেটা মেনে একদম প্রপার সেইভাবেই চলেছি। তো জার্নি মোটামুটি ছিল, কারণ প্রচুর খাটতে হয়েছে। আচ্ছা, আমাকে একটা কথা বল, তুই যেদিন তুই প্রথমে এসেছিলিস সেদিন তোর চোখে জলও পড়েছিল হুম। এবং একদম। সেটা ফার্স্ট তুই আমার সাথে কথা বলেছিলিস এখানে এসে। হ্যাঁ। এবং সেই যে চোখের জল, আজকে কি মনে হচ্ছে সেই চোখের জলের দামটা তুই পেয়েছিস? হ্যাঁ, অবশ্যই পেয়েছি। আমি। কারণ আমি তোর লাইফ হিস্ট্রিটা জানি, অনেকে জানবে না, অনেকে জানে না। হুম। তো ও প্রচুর পরিমাণে কষ্ট করেছে, প্রচুর কষ্ট করেছে। কেন ওর পার্সোনাল লাইফে অনেক প্রবলেম আছে, সেটা আমি সবাইকে বলতে চাইছি না। হুম। পার্সোনাল লাইফ প্রচুর প্রবলেম আছে, তা সত্ত্বেও ও যেভাবে যে আমি বলবো তো ও অ্যাভারেজ স্টুডেন্ট ছিল। আজকে অ্যাভারেজ স্টুডেন্ট থেকে সে এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্ট হয়েছে। এক্সট্রা অর্ডিনারি কেন বলছি আমি? একটাই কারণে বলছি, সে টপ যে মেডিকেল কলেজ আমরা যেটা বুঝি, সেটা যে পিজি, এনআরএস, আরজি কর, এই যে টপ টপ মেডিকেল কলেজ, সেখান থেকে তাদের মধ্যে সেই সব কলেজের মধ্যে একটা কলেজেও চান্স পেয়েছে। তাহলে ও যে অ্যাভারেজ স্টুডেন্ট থেকে এক্সট্রা অর্ডিনারি হয়েছে, কিন্তু পরিশ্রম, হার্ড ওয়ার্ক। আজকে সে কেন সেই হার্ড ওয়ার্কটা করতে গেল? অনেকে তো বিভিন্ন জানে তো বিভিন্ন রকম সব সরকার বিভিন্ন রকম লোন প্রোভাইড করছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড। সরকার তাদের ক্লিয়ার থিঙ্কিং ছিল যে সমস্ত স্টুডেন্টরা ভালো রেজাল্ট করছে, তারা হয়তো পড়াশোনার স্কোপ পাচ্ছে না ফিনান্সিয়ালি দিক থেকে, তাদেরকে সহযোগিতা করার জন্য। কিন্তু ও কিন্তু সেটা করেনি। ও কি করলো? ও কি করলো? নিজের পরিশ্রমটা করলো। দিন রাত এক করে পরিশ্রম করেছে। ও এখানে যখন এসেছিল ইংলিশ অতটা ঠিক পারতিস না তুই। ইংলিশ অতটা ঠিক পারতো না। কিন্তু আজকে দেখুন ও এখান থেকে কোথায় গিয়ে এক্সট্রা অর্ডিনারি হয়েছে। এভারেজ থেকে এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্ট। ও যেভাবে পরিশ্রম করেছে রাত ২টো ৩টে অব্দি ও বলেছে হুম। পড়াশোনাটা করেছে। কেন করেছে? না ও জানে ওর যে ফিন্যান্সিয়াল কন্ডিশন, যেটা এখন বর্তমানে ফিন্যান্সিয়াল কন্ডিশন, তাকে যদি আমাকে ভালোর দিকে নিয়ে যেতে হয়, তাহলে ও জানে আমাকে নিজেকে দাঁড়াতে হবে। হ্যাঁ, একদম, তাই তো? একদম। ও জানে ওর যা পার্সোনাল লাইফে যা অনেক প্রবলেম আছে, যেটা আমি হয়তো বলতে চাইছি না অন এয়ার। ওর পার্সোনাল লাইফ প্রচুর প্রবলেম আছে, যেটা একটা সাধারণ ভাবে মধ্যবিত্ত বলুন, যাদের বাড়িতে মেয়ে, তাদের সেগুলো থাকে না। ও মানসিক ভাবে অনেক বিধ্বস্ত ছিল, কিন্তু ওর একটা জেদ ওকে ওই জায়গায় পৌঁছে দিয়েছে যে আমাকে সফল হতে হবে। ও একটা কথা আরেকটা বলতো যে আমাকে কলকাতা থেকে পড়তে হবে। আমি রিজনটাও বলছি না। ও বারবার বলতো যে আমি কলকাতা কোন একটা কলেজ থেকে পড়বো। একদম। তাই তো? আমি কলকাতা থেকে বেরোতে একদমই চাই না। ও বলেছিল আমি যদি কলকাতা থেকে বাইরে যাই অনেক প্রবলেম আছে। তো আমি কিন্তু যেটা করব কলকাতা থেকেই পড়তে চাই। ওর ফিন্যান্সিয়াল কন্ডিশন যে একটু কি বলবো, একটুখানি অসুবিধে আছে ওর। সব দিক দিয়ে অসুবিধে। কিন্তু সে কিন্তু অন্যান্য যারা করে যে আমি পড়াশোনা করব না, আমি এ কোন রকম বাবা-মা প্রাইভেট কলেজে ভর্তি করে দিল। হ্যাঁ, সেখান থেকে ওরা চলে গেল পড়াশোনা না করে, সে কিন্তু সেই রাস্তাটা নেয়নি। ও কিন্তু আজকে এভারেজ থেকে এক্সট্রা অর্ডিনারি হয়েছে একমাত্র কিন্তু কারণ হচ্ছে ওর যে মনের জেদ, আমাকে পেতে হবে। এবার আমি আসি ওর কাছে কিছু আপনারা শুনুন, বুঝুন, ওর মুখ থেকেই আপনারা শুনুন যে আজ থেকে যে যেদিন তোর চোখের জল পড়েছে তার পরে বেশি দিন তুই টাইম নিসনি। আমার যতদূর মনে আছে ২-৩ দিনের মধ্যে এসে অ্যাডমিশন হ্যাঁ, নিয়েছিলিস হ্যাঁ। এবং সেখান থেকে তোদের জার্নি শুরু। এবার আমরা যে জার্নিটা তোকে নিয়ে গিয়ে যে তুই এসছিস, পড়াশোনা করেছিস এবং তার সাথে অনেক আমরা পানিশমেন্টও দিয়েছি। অন ইয়ার হ্যাঁ, বলছি একদম। আমরা। দেখুন আজকে আমরা জানি একটা স্টুডেন্ট যখন আসে আমাদের কাছে ভর্তি হয়, শুধুমাত্র আমাদের ব্যবসায়িক স্বার্থ ছেড়েও এদের কাছে তাকে সে কিছু পানিশমেন্ট আমরা প্রোভাইড করে দিয়েছি একটাই কারণে, যে একটা ছেলে বা মেয়ে যখন আসছে আমাদের তারা যেন সাকসেসফুল হয় এবং তারা সেটা পজিটিভ ওয়েতে নিয়ে, যে আমাকে পানিশমেন্ট দিচ্ছে মানে আমাকে পরের দিন পড়াটা করে যেতে হবে। এই যে পানিশমেন্ট, এই যে পজিটিভ ওয়েতে সে কিন্তু নিয়েছিল এবং সে নিয়ে বাড়িতে গিয়ে ১:৩০ ২টো অবধি পড়াশোনা করেছে, করে কিন্তু আজকে এই জায়গায় আসতে পেরেছে। এবার বল জয়দেব স্যার ক্লাস শেষে অবদান, যে এই যে তোর জার্নিটায় কি বলতে চাইবি তুই?
যেটা বলব সেটাই কম হবে প্রথমত। কারণ আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি পুরোপুরি এখানে এসেছি বলে এখানে পড়া সবকিছুর জন্যই হয়েছে। আমি যদি বাড়িতে বসে প্রিপারেশন নিতাম ডেফিনিটলি আমি পেতাম না। এটা আমি সিউর। বাড়িতে বসে হতো না। তো এখানে এসেছিলাম, পড়েছি। আপনারা যেমন যা বলেছেন, যেভাবে রাস্তা দেখিয়েছেন আমি সেই রাস্তাতেই হেঁটেছি। পুরোপুরি আপনাদের মতোই আমি চলেছি। যার জন্য এখানে আজ। আজকে যেটা আমি বারবার বলতে চাই যে আমরা কিন্তু সঠিক দিশাটা দেখাই এবং ও কিন্তু সেই দিশাটা নিয়েছে যে যে স্যার ম্যাডামরা বলেছে এইটা পড়ো, এই নোটসটা পড়ো, এইটা এই জিনিসটা পড়ো, এটা পড়ে এটা তোমার হয়ে যাবে। এই জিনিসগুলো ও কিন্তু বাড়িতে পড়েছে। ও এক্সট্রা কিছু করতে যায়নি। যতটুকু এখান থেকে স্টাডি মেটেরিয়াল প্রোভাইড হয়েছে ওই বারবার বলি যা প্রোভাইড করছে সেটাই এনাফ, মোর দেন এনাফ। আজকে দেখুন ও এভারেজ স্টুডেন্ট ওই স্টাডি মেটেরিয়াল পড়ে ওই ক্লাস করে এক্সট্রা অর্ডিনারি হয়েছে একটা মাত্র কারণ হচ্ছে সে কিন্তু স্টাডি মেটেরিয়ালটা ভালো করে পড়াশোনা করেছে। স্টাডি মেটেরিয়ালটাকে সে পুরোপুরি নিজের মধ্যে নিয়ে নিচে দিতে পেরেছিল যে আমি স্টাডি মেটেরিয়াল সমস্ত কিছু লাইন বাই লাইন পড়েছে আজকে এই জায়গায় আসতে পেরেছে। আমি তো বলবো ও যেভাবে আজকে এভারেজ স্টুডেন্ট থেকে এক্সট্রা অর্ডিনারি হয়ে উঠেছে সেটা প্রত্যেকের কাছে প্রত্যেকের বাবা মা আমি বলবো প্রত্যেকের বাবা মা প্রত্যেকের স্টুডেন্টের কাছে ও একটা রোল মডেল। একটাই কারণ ও কিন্তু কখনো সে জানে আমার ফিনান্সিয়াল কন্ডিশন খারাপ। আমি যদি নিজেকে মনে করি আমি অমুক জায়গায় যাবো, অমুক করবো, এই করবো সে সেটা পারবে না। কোন মতেই পারবে না। আজকে উনার বাবার সাথে আমি পরিচয় করাবো কিছুক্ষণের মধ্যেই। আপনারা শুনবেন ও বাবা বাই প্রফেশন কি করেন, মা কি করেন। ওর জন্য উনারা কি না কি কষ্ট করেছেন উনারা। আর এ তার প্রতিদানও দিল। কি কারণে কিভাবে প্রতিদানটা দিল? রেজাল্টটা পেল। আজকে প্রত্যেক বাবা-মা আপনারা ভাবুন একটা মেয়ে একটা ছেলে আপনার ছেলে বা মেয়ে সে যদি নিজেকে মনে করে যে আমি ওই জায়গায় পৌঁছবো, আমাকে পৌঁছতে হবে তারা সেখানে সাপোর্ট করুন আপনারা। এই নয় যে আপনারা তাকে টাকা পয়সা এনে কোথাও না কোথাও ভর্তি করে দিলেন, লোন করে নিলেন। আজকে বলুন না আজকে তুই যদি লোন তুলতে পারতিস ৩ লাখ ৪ লাখ টাকা তুই কি লোন শোধ করার না, জায়গাটা একদমই না। কোনো মতে হতো না। অনেকে অনেক মিসকনসেপ্ট থাকে যে সরকার পক্ষ তো লোন দিচ্ছে, সরকার লোন দিচ্ছে সেই লোন তো সরকারই শোধ করবে। কেন? না চাকরিটা তো সরকারকে দিতে হবে নাহলে কি করে লোন শোধ হবে? এটা কখনো কোনো টার্ম এন্ড কন্ডিশন এ থাকে না স্যার। আপনাকে বুঝতে হবে যে লোনটা সরকার দিচ্ছে আপনি পাস করার পর তাকে কিন্তু রিপে করতে হবে। আপনি যদি ৩ টে বছর যারা জিএনএম করবে, যারা বিএসসি করবে ৪ টে বছর যদি পড়াশোনা না করেন, ফেল করেন সরকার কিন্তু বলে দেয়নি যে পড়াশোনা করতে হবে না। আপনাকে ওখানে ভালো রেজাল্ট করতে হবে, ভালো চাকরি করতে হবে। চাকরি করতে গেলে কিন্তু ভালো নাম্বারটা চাই। ওখানকার যে নাম্বারটা নার্সিং এর ক্ষেত্রে নার্সিংটা কিন্তু যথেষ্ট টাফ। এটা নয় আপনি সারা বছর যে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ম্যাথমেটিক্স, ইংলিশ, জিকে, রিজনিং বা বেসিক একটা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অনেকদিন 11, 12 ২ বছর পড়ে তারপর পড়ে আপনি যাচ্ছেন। অনেকটা আপনারা যে ওখানে নয় একটা বছর যে সিলেবাস সেটাকে আপনাকে কমপ্লিট করতে হয়। সেই জায়গাটা আমি বারবার বলতে চাইছি, ওকে ওকে দেখে শিখুন আপনারা। ও যে জায়গা থেকে উঠে এসছে এবং যে এভারেজ জায়গা থেকে এক্সট্রা অর্ডিনারি হয়েছে। তার জন্য আমি তো বলব মানে ওর কাছে যতই আমি ধন্যবাদ দিই না কেন, ওকে আমি ধন্যবাদ দিচ্ছি কিন্তু সেটা আমার কাছে কম হবে। আজকে সে আমাদের কাছে এসেছে জয়দেব স্যার ক্লাসেস তাকে প্রপারলি গাইড করতে পেরেছে। একটা স্টুডেন্ট যদি সে যদি মনে করে যে আমাকে গভর্নমেন্ট কলেজে যেতে হবে, জয়দেব স্যার ক্লাসেস যদি সে আসে ডেফিনিটলি আমরা প্রপার গাইডেন্স এ সেই জায়গায় পৌঁছে দিতে পারবো। সেটা মানে একদম এক্সাম্পল হচ্ছে এই প্রিয়াঙ্কা। কিন্তু হ্যাঁ, আপনাকে সেই স্বপ্নটা দেখতে হবে। আপনাকে সেই স্বপ্ন দেখতে হবে যে আমি সরকারি কলেজে থেকে প্রিপারেশন টা নিয়ে পড়াশোনা করবো, নার্সিংটা পড়বো। সরকারি কলেজ ব্যতিরেকে যদি প্রাইভেট কলেজে যাই তাহলে কিন্তু আমাদের কাছে কোনো সহযোগিতা আপনাদের নেই স্যার। আমরা কিছু করতে পারবো না। ওর মতো স্টুডেন্ট যে এভারেজ স্টুডেন্ট যে ইংলিশ ঠিকমতো জানতো না, সে আজকে আর.জি. কর মেডিকেল কলেজ ওর মুখ থেকেই শুনলেন যে জয়দেব স্যার ক্লাসেসে আসার পর তার জীবনে যে পরিবর্তন হয়েছে সে যে স্যার ম্যাডামরা তাকে যেভাবে গাইড করেছে সেইভাবে সে এগিয়ে চলেছে তাই তো? হ্যাঁ। তুই যদি তুই আগে মানে যখন তোর যে আপকামিং বন্ধুরা আসবে তুই তাদেরকে কি বলতে চাইবি? কিভাবে পরিশ্রম করা উচিত বল? পরিশ্রম তো অবশ্যই করতে হবে। তবে এই শুধু বই নিয়ে বসে থাকবো যে মনটা অন্যদিকে সেটা করলে হবে না। একদম, পড়তে বসতে হবে, ঠিকঠাকভাবে মনটা বইয়ের দিকে রাখতে হবে। আর যেমন টিচাররা যা বলবেন ঠিক সেইভাবেই চলতে হবে। আর হ্যাঁ, ওই ফোনটা বন্ধ করতে হবে। ফোনটা একদম, হলো খুব খারাপ জিনিস। ফোনটা সামনে রেখে পড়া কোনোদিনই হয় না। ফোনটা দূরে রেখে পড়াশোনা করতে হবে। আর হ্যাঁ, স্বপ্নটা অবশ্যই সত্যিভাবে দেখতে হবে যে আমাকে এখানে যেতেই হবে। এই জেদটা অবশ্যই রাখতে হবে। জেদ না থাকলে সে যেতে পারবে না। একদম। এখনকার স্টুডেন্টদের মধ্যে মানসিকতা চলে এসেছে যে আমি সরকারি কলেজ ঠিক আছে দেখি হলো না হয় প্রাইভেট কলেজে চলে যাবো। তুই 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 তো সেই জায়গাটাতে একবারও ভাবিসনি। না।
তাহলে তাদেরকে কি বলতে হুম। চাইবি? যে সরকারি আর বেসরকারি কলেজ তুই কি বলতে চাইবি? টাকা আছে যে আমি বেসরকারিতে যাব, এটা আমি মনে করি সরকারি জায়গায় যাওয়াটা একটা অন্য ধরনের একটা সম্মান, যেটা বেসরকারিতে পাওয়া যায় না। অনেক বড় একটা সম্মান সরকারি জায়গায় যাওয়াটা। তো আমি তো যেতে চাইনি। আমি হয়তো চেষ্টা করলে পারতাম, কোথাও লোন নিয়ে কিছু নিয়ে হয়তো পারতাম। কিন্তু আমার জেদ ছিল যে আমি সরকারিতেই যাবো। এটা আমার জেদ ছিল। সেজন্য আমি এত পরিশ্রম করেছি। এটাও ঠিক। এটাও তুই যেটা বললি যে পরিশ্রম আমাকে যেতে হবে, সরকারি কলেজে যেতে হুম, হবে। আজকে তুই মধ্যমেধা থেকে এক্সট্রা অর্ডিনারি। হুম। যে এভারেজ থেকে যে এক্সট্রা অর্ডিনারি হয়েছে সে একমাত্র মনের জোর। হ্যাঁ, যে অবশ্যই। তোর যে এই জোরটা, হুম, হ্যাঁ, জোরটাকে কি করেছে আমরা সবসময় তোর হেল্প করে গেছি। হুম, তুই এগিয়েছিস, আমরা জয়দেব স্যার ক্লাসেস তোকে সমস্ত রকম সাপোর্ট দিয়েছে। টিচার ক্লাস, পরীক্ষা সবসময় হুম, হুম, বুঝিয়েছে। হুম, হ্যাঁ, ভালোভাবে তোকে গাইডেন্স প্রোভাইড করেছে এবং তুই সেই লক্ষ্যে তুই পৌঁছে গেছিস। হুম। আজকে আমি তোকে বারবার শুধু আরেকটা কথা জানতে চাইবো যে তুই যে প্রিপারেশন নিয়েছিস, কত ঘন্টা পড়তিস বা কি করতিস বা কেন তুই এরকম এত কঠোর পরিশ্রম করতে গেলি? আমি পরিশ্রম করেছি একমাত্র আমার ফ্যামিলির জন্য। আমার পার্টিকুলার ২-৩ টে মানুষ আছে আমার ফ্যামিলি, যাদের জন্য আমি এত পরিশ্রম করেছি। আর আমি পড়তাম, সত্যি পড়ার সেরকম সময় পেতাম না দিনে। কারণ সকালেই তো আমরা এখানে চলে আসতাম। তারপর যেতে, যেতে বাড়িতে সন্ধ্যা হয়ে যেত। সেইটুকু টাইমটা পড়তাম। তারপর বাড়িতে বাচ্চা রয়েছে, সে ডিস্টার্ব করতো, পড়া হতো না। তো আমি বাচ্চা ঘুমিয়ে পড়ার পরে পড়তাম। এটা আমি করতাম। আমি ৩টে-৪টে বেজে যেত পড়াটা কমপ্লিট করতে। তারপর আবার তো সকালে চলেও আসতাম ক্লাসে। এভাবে পড়তাম। মানে আমি রাতেই মেইনলি পড়তাম, কারণ আমার বাড়িতে প্রবলেম রয়েছে। পড়ার সময় পেতাম না। তো আমার মনে হয় অন্তত ৬-৭ ঘন্টা তো দেওয়া উচিতই এইসবের পেছনে। আর রোজ প্রত্যেকটা সাবজেক্টই পড়া উচিত। নয়তো হবে না। আজ একটা সাবজেক্ট পড়লাম, কাল একটা সাবজেক্ট, এভাবে হয় না। রোজ প্রত্যেকটা সাবজেক্ট টাইম ধরে, ঘড়ি ধরে পড়তে হবে। তবে একদম। হবে। তুই যে বললি আমার বাড়ির আমার ছেলে আছে, তাই তো? হুম, হ্যাঁ, তুই তো আজকে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিয়ে আমি কিছু ডিসকাশন যাব না। কারণ আমি অন এয়ার বলতেও চাই না। যেহেতু সবার অনেক প্রবলেম হুম, আছে। হুম, ওর ছেলে আছে। হ্যাঁ, সেখান থেকে দাঁড়িয়ে ও যেভাবে একটা এভারেজ স্টুডেন্ট থেকে সে যে জায়গায় পৌঁছে গেল, সেটা আপনারা যদি ওকে সাথে কোনদিন মিট করেন তাহলেই বুঝতে পারবেন। নাহলে বুঝতে পারবেন না আপনারা কখনো। কারণ হচ্ছে ও যে জায়গা থেকে উঠে এসছে, যে পরিবেশ থেকে বিশেষ করে বলব হুম, যে হ্যাঁ, এত পড়াশোনা যে দাদা, দিদি, ভাই, বোন সবাই পড়াশোনা করছে এমন নয় কিন্তু। হুম, সে যে কোর জায়গা থেকে উঠে এসেছে সেখানে কিন্তু পড়াশোনা অতটা নয়। কেউ অতটা ওয়েল এডুকেটেড নয়। অ সবাই যে এই নার্সিং নিয়ে এগোবে বা এই পড়বে, ওই পড়বে সে জায়গাটা অনেকের মধ্যে নেই। তাই তো? হুম, তুই যেখান থেকে বিলংস করছিস। কিন্তু একটা কথা তো মাথায় রাখতে হবে। ও কিন্তু সেই জায়গাগুলোকে নিজেকে ভালো করে বুঝেছিল। যেদিন সে ১ম এসেছিল সে চোখের জল ফেলে বলেছিল, "আমাকে যেতেই হবে। আমাকে করতেই হবে। আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। নাহলে আমি আমার ফ্যামিলিকে আমি কোনভাবে হেল্প করতে পারব না।" তাই তো? তো তোর মতো যে সমস্ত স্টুডেন্টরা পড়তে চায় বা যে সমস্ত বাবা-মারা পড়তে চায়, তাদেরকে কি যে প্রাইভেট কলেজ ছেড়ে সরকারি কলেজে ছেলেমেয়েকে দেওয়া উচিত এবং সরকারি কলেজে পাওয়ার জন্য যে পরিশ্রমটা তাদের করানো উচিত। তাই তুই এগ্রি করিস তুই এই কথাটা? অবশ্যই, অবশ্যই। এবার তোর মধ্যে যে সমস্ত স্টুডেন্টরা যারা ভবিষ্যতে এগোতে চাইবে, তুই তাদেরকে কি বলবি? এগোনো তো উচিত, অবশ্যই এগোনো উচিত। আর পরিশ্রম করে, এমন নয় যে আমি কিছু টাকা দিলাম আর মানে যেটাকে বলে ঘুষ দিয়ে যাওয়া, এইগুলো তো একদমই না। এগুলোর এগেইনস্ট এ আমি সবসময়ই। পরিশ্রম করে যাওয়া উচিত। কারণ সবারই অধিকার আছে পরিশ্রমের ফল পাওয়ার। অনেকেই বা ছেলেমেয়ে আছে যারা পরিশ্রম করে ফল পায় না। এটা ঠিক না। শুধু জোর থাকলেই যে আমি আজকে ওর চোখের দিয়ে জল মানে চোখের জল চলে আসছে। কিন্তু আমি বলব এটা তার কিন্তু দুঃখের জল নয়। এটা আনন্দের জল। তাই তো? এটা তার এই যে চোখের জলটা আসছে কিন্তু ও কিন্তু আনন্দের জল আসছে। আমি তো মনে করব ও এভারেজ স্টুডেন্ট থেকে যেভাবে লোকের কাছে মানে ও নিজেকে মেলে ধরতে পেরেছে, ও অনেককে অনেক জবাব দিয়েছে। কারণ ওর যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা ও যতটুকু আমার সাথে শেয়ার করেছে, যতটুকু বুঝেছি, ওকে কিন্তু লড়াইটা কিন্তু একা লড়তে হয়েছে এবং জয়দেব স্যার পাশে ডেফিনিটলি ছিল। কিন্তু ওর বাড়িতে কিন্তু একা লড়তে হয়েছে লড়াইটা। তাই তো? এবং সেই জায়গায় স্যার আপনাদের ম্যাডাম বা যারা দেখছেন আমাদের দেখবেন, একটা কথা বলব আপনারা বুঝুন, আপনারা ভাবুন যে ওই মেয়ে একটা এভারেজ মেয়ে সে তার সেই যে তার যে অদম্য ইচ্ছে যে আমাকে পেতে হবে, সেই ইচ্ছেটা আপনার ছেলেমেয়ের মধ্যেও আনুন। যে আমাকে যেতে হবে, আমাকে পেতে হবে।
আমরা তো ডেফিনিটলি সাহায্য করব। আমরা তো রাস্তা তৈরি করে দেব। কিভাবে পড়তে হবে, কতটুকু পড়তে হবে সমস্ত নোটস থেকে সমস্ত প্রোভাইড করে দেব। কিন্তু ইচ্ছেটা কিন্তু আপনাকেও আনতে হবে নিজের মনের মধ্যে যে আমার ছেলে-মেয়ে সরকারি কলেজ থেকে পড়বে। আর আপনার ছেলে বা মেয়েকেও আনতে হবে যে আমি সরকারি কলেজ থেকেই পড়বো। আমি তো প্রাইভেট কলেজে যাব না। বা আদার্স কোথাও যাব না। এই ইচ্ছেটা যতক্ষণ না আপনাদের নিজেদের মধ্যে আসবে ততক্ষণ কিন্তু আমরা কোনভাবে আপনাদেরও সাহায্য করতে পারব না। আজকে বিশেষ করে প্রিয়াঙ্কাকে নিয়ে আমি কেন এতবার বলছি একটা কথা যে ও যেভাবে মধ্যমেধা স্টুডেন্ট আজকে তার চোখের জল পড়ছে কিন্তু এই চোখের জলটা কিন্তু আনন্দের জল। ও কিন্তু দুঃখের জল নয়। আমি কি ঠিক বললাম তো প্রিয়াঙ্কা? হ্যাঁ, আর যে সমস্ত স্টুডেন্ট যারা তোর ব্যাচ থেকেও অনেকে পেয়েছে, তুই জানিস। তোদের ব্যাচ থেকে অনেকে গেছে, যারা বিভিন্ন জায়গায় গেছে। তো ডেফিনিটলি তাদের সাথে মিট হবে। আবার তো আমরা আসবো। সবাইকে আবার ডাকবো একদিন যতজন গেছে, যতজন মানে প্রচুর জন তো চান্স পেয়েছে। তাদের সবাইকে আমরা ডাকবো, একদিন বড় করে মিট হবে। তোকেও সেদিন আসতে হবে। এখন ইনভাইট করে রাখলাম। ঠিক আছে? হুম। আর লাস্ট ওয়ার্ড জয়দেব স্যার ক্লাসেস কে ১০ এর মধ্যে কত দিবি? এবং জয়দেব স্যার ক্লাসেস কে যদি বলার থাকে বল। কোনো কিছু তো পারফেক্ট হয় না কোনোদিন। তো আমি 9.5 দেব আউট অফ 10, কারণ কোনো কিছু পারফেক্ট হয় না আমি জানি। তো 9.5। আর আপনাদেরকে অনেক থ্যাংক ইউ জানাবো মন থেকে, একদম মন থেকে, মুখের কথা না, থ্যাংক ইউ জানাবো। আমি ১ম এ যখন আমি জিএনএম ভেবেছিলাম করব, তো আমি Google এ সার্চ করেছিলাম কাছাকাছি জিএনএম কোচিং সেন্টার কোথায় আছে। তো আমি দেখেছিলাম কালীঘাটের এখানে আছে। তো আমি ১ম ওখানেই আপনাদের এটা দেখেছিলাম। আর যেদিন দেখেছি সেদিনই আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম। মা-বাবাকে না জানিয়ে এসেছিলাম যে আমি ভর্তি হতে যাচ্ছি, কিছু বলিনি। আমি জানি যে আমি একবার দেখে আসি। কারণ আমি একটু ভয় পাচ্ছিলাম যে আদৌ সত্যি কিনা সব। তো সেদিন বেরিয়ে এসেছি। বেরিয়ে এসে আপনার সাথে কথা বলেছি। আপনি আপনাকে সবই বলেছি। তারপর আমি ভর্তি হয়ে গেলাম। আস্তে, আস্তে পড়ছিলাম। ১ম এ আমার একটু ভালো লাগছিল না, কারণ প্রচুর পড়া ছিল। আমি যেহেতু পড়া দিয়ে অনেকটা গ্যাপ ছিল আমার অনেক বছর। তো আমি বুঝতে পারছিলাম না কি করব। তারপর আস্তে, আস্তে স্যার ম্যামরা এত ফ্র্যাঙ্কলি ছিল ওনারা, আমার প্রবলেম আর হচ্ছিল না। আর বন্ধুরাও ভালোই ছিল। আপনাদের সাপোর্টে অনেক দূর আমি এগোতে পেরেছি। আর হ্যাঁ, আপনারা ভীষণ আমাদেরকে সাপোর্ট করেছেন। অনেক আপনারা পড়াশোনা তো সাপোর্ট করেছেনই। তারপর নিজের মতন ভেবে আমাদেরকে অনেক কিছু গাইডও করেছেন, যেটা হয়তো আর অন্য টিচাররা করবে না। তাদের শুধু একটা মোটিভ থাকে যে পড়তে আসছে, আমরা আমাদের মতো পড়াবো শুধু। কিন্তু না, আপনারা তার থেকেও অনেকটা এগিয়ে ছিলেন। আপনারা অনেক কিছু গাইড করেছেন পার্সোনালি। পড়াশোনার দিক থেকে তো করেছেন, পার্সোনালিও অনেক কিছু গাইড করেছেন যে হ্যাঁ, এটা করা উচিত, এটা উচিত না। তো সবকিছু ভালো ছিল। আর স্টাডি মেটেরিয়াল তো অবশ্যই স্টার তো দেওয়াই উচিত। যত পারবো স্টার দেবো, সেটাই কম হবে। স্টাডি মেটেরিয়াল ভীষণ ভালো ছিল। আমি তো পড়ে অনেক কমন পেয়েছি। আমার আমার অনেক লাভ হয়েছে। আমি পড়েছি, আমি পেয়েছি। আর রোজই আমাদের টেস্ট নেওয়া হতো। একটা করে চ্যাপ্টার শেষ হলে সেটার উপর মক টেস্টও নেওয়া হতো। মান্থলি মক টেস্ট হতো। যেটা অনেক হেল্প করবে, অনেকটাই হেল্প করবে। আমাদের পড়া অনেকটা এগিয়ে যেত টেস্টের জন্যই। টেস্ট গুলো না হলে পড়াটা এগোবে না। কারণ এই টেস্টের জন্য আমরা পড়তাম। আর এজন্য আমাদের পড়াটা হতো। তারপর তো ছিলই স্যারের আমাদেরকে পানিশমেন্ট দেওয়া ইংলিশ নিয়ে। ইংলিশের জন্য আমরা প্রচুর পানিশমেন্ট পেয়েছি। সিনোনিম, অ্যান্টোনিম মুখস্থ করা। সেগুলো খুব দরকার ছিল। পানিশমেন্ট পেতাম বলে পড়াটা করে আসতাম। আর স্যার ম্যামরা ভীষণ ভালো। যখনই কোনো প্রবলেম হয়েছে বলেছি, ম্যাম এটা বুঝতে পারছি না। আর স্পেশালি আমার বায়ো ম্যামকে ভীষণ পছন্দ। বায়ো ম্যাম আমার ভীষণ ফেভারিট ছিল। আর ফিজিক্স স্যার। ওনাদের জন্য আমি সত্যি বায়ো, ফিজিক্স এ প্রচুর নাম্বার পেয়েছি। স্পেশালি এই দুটো সাবজেক্টে প্রচুর নাম্বার পেয়েছি। রিজনিং ম্যাম, ইংলিশ ম্যাম, সবাই ভীষণ ভালো ছিলেন। ম্যাথস স্যার ভীষণ ভালো ছিলেন। কাউকেই আমি কম বেশি ছোট বড় বলতে পারবো না, কারণ সবাই সবার নিজের জায়গায় সমান ছিলেন। ওনাদের জন্য আমরা এখানে। আর আপনাদের জন্য আপনারা এই ইনস্টিটিউটটা খুলেছেন। আপনাদেরকে অনেক থ্যাংক ইউ যে এত স্টুডেন্টকে আপনারা তার সঠিক জায়গায় পৌঁছে দিয়েছেন। পরিশ্রম করেছি আমরা, ডেফিনেটলি আমাদেরকেও একটু যায়। অবশ্যই। তো থ্যাংক ইউ স্যার, আমাদেরকে এত কিছু সুযোগ করে দেওয়ার জন্য, আমাদেরকে এই জায়গায় পৌঁছে দেওয়ার জন্য। অনেক থ্যাংক ইউ। ওকে। থ্যাংক ইউ।